শুধুমাত্র বিজেপি নামক একটি দল তারা এই যুদ্ধে তাদের গালাগালি করছে, স্বরাষ্ট্র দপ্তরকে গালাগালি করছে, ইভেন আজকে শুনলাম মোদী সাহেবকে গালাগালি করছে, ব্যাপকভাবে নাকি মোদী সাহেবকে তুলোধরা করছে ঘাটে পথে ফুটপাতে। অর্থাৎ এই যে যুদ্ধ জিগিরটা, এটা কি একটি রাজনৈতিক প্রোপাগান্ডা ছিল যে যুদ্ধ বাদিয়ে যেভাবে পুলওয়ামার যুদ্ধ বাদিয়ে রাষ্ট্র দখল করা গেছিল, একইভাবে পেহেলগাঁওতে 26টি লাশ দেখিয়ে আবার রাজনৈতিকভাবে ফিরে আসা? প্রিয় দর্শক, আপনাদের শান্ত অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের আমাদের বিশেষ আলোচনা। আপনারা জানেন যে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসী আক্রমণ ঘটেছিল, সেই আক্রমণের ফলে একেবারে নিরপরাধ 26 জন মানুষের মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যু ভারতকে শোকাহত করেছিল এবং ভারতের জনগণের মধ্যে নিরাপত্তা বিষয় নিয়ে মানুষের বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা নিরাপদে ফিরে আসতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে এমন একটি মিলিটারি বেষ্টিত সেরকম একটি জায়গায় কি করে সন্ত্রাসীরা ঢুকে এই 26 জন মানুষকে 40 মিনিট ধরে তারা হত্যা করে চলে গেল। এবং সেটা নিয়ে যে প্রশ্নগুলো ভারতের মানুষের মধ্যে ছিল, সেই প্রশ্নের উত্তর না দিয়ে আমরা হঠাৎ দেখলাম অপারেশন সিন্দুর নামে একটি যুদ্ধ খেলা শুরু হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন আপনাদের দুই পরিচিত আলোচক সুমিত দা এবং শঙ্কর। আমি দুজনকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি যে তারা লাগাতার এই যে সন্ত্রাসবাদের পেছনে যে নেক্সাসটি রয়েছে, গ্লোবাল যে চিত্র, সেইটা আপনাদের সামনে তুলে ধরছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে সুমিত দার কাছে প্রথম প্রশ্ন করতে চাই। সুমিত দা, এই যে কিভাবে ওখানে আক্রমণ হলো এবং অপারেশন সিন্দুর আখেরে কাদের টার্গেট করা হলো, ওই যে 4 জন সন্ত্রাসী 40 মিনিট ধরে ওখানে নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করলো, ওখান থেকে পাকিস্তানে পালিয়ে যেতে হলে তারা পাকিস্তানি কিনা আমরা তাও জানি না। জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবা তারা দাবি করেছে কিনা সেটাও আমরা জানি না। আমরা দেখেছি লস্কর-ই তৈবার যারা প্রধান তারা অস্বীকার করেছে। সুতরাং পাকিস্তানের লস্কর-ই তৈবা কিংবা জৈশ-ই মোহাম্মদ এবং পারতপক্ষে পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ একটা জিগির তুলে আসল যে ঘটনা, সেই ঘটনাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা হলো না সুমিত দা? একেবারেই। আমি তো প্রথম প্রশ্নই আমার কাছে, যেটা এই যুদ্ধ নিয়ে আলোচনা হবে, এইটা শুনেই আমার প্রথম প্রশ্ন যেটা মনে আসছে সেটা হচ্ছে যে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন 1 নম্বর, যে এই সন্ত্রাসবাদীরা যারা এসে 26 জন নিরীহ মানুষকে মারল, তারা হিন্দু না মুসলমান এই দেখে নাকি তারা মারল, তারা কোথা থেকে এসেছিল এবং তারা কোথায় গেল? তারা আর আমাদের এই আলোচনার মধ্যে আর নেই কেন? তারা নেই, একেবারেই নেই। তারা বাদ চলে গেছে আলোচনায়। এটা আমার প্রথম প্রশ্ন। এই যুদ্ধ থেকে আমরা কি তাদেরকে ধরতে পারলাম না। এবং তারা কোথায় চলে গেল, কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল, আমরা কিচ্ছু জানি না। 2 নম্বর আমার প্রশ্ন হচ্ছে যে কাশ্মীরে আপনি বললেন মানে নিরাপত্তা কত আঁটোসাঁটো যে মাত্র 10 জন লোকের প্রতি 1 জন মিলিটারি সেখানে ডিপ্লয় করা হয়। সেখানে পেহেলগামে বৈশরণ ভ্যালিতে মেরোতে সেইখানে
ওই দিনেই এবং তার কিছুদিন আগে থেকে হয়তো একেবারে সেনাকে তুলে নেওয়া হলো। সেনা, বাকি সমস্ত কাশ্মীরে এখনো মিলিটারি ঠিক ঠিক থকথকে ভিড় মিলিটারির, কিন্তু সেই সামরিক বাহিনীর সেনাদের তুলে নেওয়া হলো বৈষ্ণব ভ্যালি থেকে, এটা থেকে। আমার প্রশ্ন হচ্ছে কে এই নির্দেশ দিল যে সেনা তুলে নিতে হবে, তার নামটা কি? আমরা সেটাই জানতেই, হ্যাঁ, ভারতের মানুষ সেটাই তো জানতে চেয়েছে। সেই প্রশ্ন এইভাবে, সেই প্রশ্ন থেকে শুরু করে এবার আসি যে ধরো এই যে অপারেশন সিন্দুর, এই সিঁদুর আসলে বাংলায় বললে সেই সিঁদুরের অনেকগুলো মানে ব্যাপার আছে। একটা অপারেশন কখনো সিঁদুর নামে হয় না, সকলে বলছে দারুণ নাম দিয়েছে ইত্যাদি, কিন্তু সিঁদুর কথাটা হচ্ছে একেবারে হিন্দু ব্যাপার। সিঁদুরদের অর্থাৎ বিবাহিত মহিলা, এবং সেটা তাকে যে একটা প্রপার্টি হিসেবে দেখানো হয়, সেইটার পরিচয়ক হচ্ছে এই সিঁদুর। এই সিঁদুর দিয়েই সুতরাং অপারেশনের নামটা রাখা হলো অপারেশন সিঁদুর। এটা সম্পূর্ণরূপে নারী বিরোধী এবং হিন্দু ধর্মকে মানে একেবারে তুলে ধরা। যে হিন্দু, আপনি বলছেন নারী বিরোধী, দুইজন নারীকে এখানে কাজে লাগানো হয়েছে। একজন সিঁদুর লাগায় না, সেই আর একজন লাগায় কিনা আমরা দেখিনি, সেটা তো যুদ্ধ শুরু হওয়ার পরে। হ্যাঁ, কিন্তু সিঁদুর সেখানে দুজন নারীকে রাখা হলো ওটাকে ব্যালেন্স করার জন্য, এবং এটাও আরেকটা চাল যে আমি দেখো এসব কথা বলো না, কারণ আমি এরকম দুজন নারীকে সামনে রেখেছি। তারা কি হয়েছে, তারা হচ্ছে আর্মি এবং এয়ারফোর্সের স্পোক্স পার্সন। এই স্পোক্স পার্সন তাদেরকে যেটা বলতে বলা হয়েছে যে যুদ্ধের পেছনে কারণটা কি, সেটাই তারা বলেছে। এমনকি আমাদের বিদেশ সচিব ও সেই মাঝখানে বসেছেন এবং তারও কথাবার্তা, তাকেও যেটা বলতে বলা হয়েছে তিনি একজন, এবং আজকে তো দেখা যাচ্ছে তার বিরুদ্ধেও সাধারণ মানুষ যারা যুদ্ধ করে চিৎকার করছে, তারা তাকেও গাল পাড়ছে, তার মেয়েকে গাল পাড়ছে। হ্যাঁ, তার মানে এদের মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটাকে একেবারে এই মানে অ্যাটমসফিয়ারটা, এই যুদ্ধ তৈরি করতে গেলে একটা যে অ্যাটমসফিয়ার লাগে, সেই অ্যাটমসফিয়ারটা এখানে কাজ করানো হয়েছে। এটাই হচ্ছে যুদ্ধের মূল উদ্দেশ্য। অর্থাৎ প্রকৃত যে হত্যাকারী, তাদেরকে ভারতবর্ষ তাদের পরিচয় চাইছিল, তাদের অ্যারেস্ট দেখতে চাইছিল, সেটা জানা গেল না। 2 নম্বর হচ্ছে যে আজকে খুব কথা বলা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিরাট ভূমিকা। সন্ত্রাসবাদের এই কথাটা, সন্ত্রাস, আমি আসবো, আমি দ্বিতীয়বার শঙ্করের কাছ থেকে একটু ঘুরে আসি। শঙ্কর, এই যে খবর থাকা সত্ত্বেও যে ওখানে বিভিন্নভাবে খবর এসেছে, আমাদের ইন্টেলিজেন্সের মধ্যে ইন্টেলিজেন্স ফেইলার নয়, সেটা আমরা বারবার দেখেছি, সমস্ত মিডিয়া থেকে দেখেছি যে ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল। কিন্তু ইন্টেলিজেন্সের কাছে খবর থাকার সত্ত্বেও 2 দিন আগে ওখানে মিলিটারি তুলে নেওয়া হলো, পুলিশ সমস্ত সরিয়ে দেওয়া হলো। এটা কি একটি নেক্সাস নয়? এখন ঘটনা থেকে তো সেটাই আমাদের মনে হওয়া খুব স্বাভাবিক, যে ধরুন এই যে পহেলগাঁওয়ের আগে যে পুলওয়ামার যে ঘটনা, সেই পুলওয়ামার ঘটনায় যেমন অনেক প্রশ্নের কোনো উত্তর নেই, আপনি দেখবেন যে এই পহেলগাঁওয়ের ঘটনায় অনেক প্রশ্নের কোনো উত্তর থাকবে না। সুমিত্রা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর যেমন কোনো উত্তর নেই, তেমনি এইটারও উত্তর নেই যে প্রশ্নটা আপনি এখন রাখছেন, সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্সের কাছে খবর থাকা সত্ত্বেও কেন সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাড়িয়ে তোলা উচিত ছিল। সেই জায়গায় যে তারা সেখান থেকে নিরাপত্তাটাকে সরিয়ে নিলেন, এবং প্রায় ঘটনার 2 ঘন্টা পর সেখানে নিরাপত্তা বাহিনীর লোকজন গিয়ে পৌঁছলো। আহতরা 1.5 ঘন্টা আহত অবস্থায় করেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছে। তাহলে এই যে অবস্থা, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, কোনো ধরনের চিকিৎসার অধীনে নিয়ে যাওয়া হয়নি তাদের। তাহলে এই সব প্রশ্নের কোনো উত্তর থাকবে না, অনেক প্রশ্নেরই কোনো উত্তর থাকবে না। সেই কারণেই ভারতবর্ষের সচেতন নাগরিকরা এই দাবিগুলো করছেন, এই প্রশ্নগুলো করছেন, যে এই প্রশ্নগুলোর তুমি উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে তুমি যেটা করছো, যে এই প্রশ্নগুলোকে ধামাচাপা দিয়ে তুমি একটা যুদ্ধ খেলা চালালে, তার মধ্য দিয়ে আরো নিরীহ প্রাণ বর্ডারের 2 পারেই, একেবারে বর্ডারের 2 পারেই আরো নিরীহ প্রাণ মারা গেল। কিছু নিরীহ প্রাণ তাদের সুবিচার হলো না, আর সেখান থেকে নজর ঘোরানোর জন্য আরও কিছু
প্রাণ বলিদান দেওয়া হলো, সেটা বর্ডারের দুই পারেই। সুতরাং এটা স্বাভাবিকভাবেই ভারতবর্ষের যারা সচেতন মানুষ, সচেতন শুধু কি ভারত, পাকিস্তানও তো একইভাবে দায়ী। অবশ্যই যখন জৈশ-ই মোহাম্মদ আর লস্করে তৈবার কথা বলা হলো, পাকিস্তান কি একবারও বলেছে যে এই আক্রমণের জন্য পাকিস্তান দায়ী নয়? না, বলেনি তো। না। তাহলে আর দুই দেশেরই জনগণ তারা নিজেদের জনগণকে মারছে। আপনি দেখুন যে আজকে এই যুদ্ধের ফলে সাধারণ জনগণের মৃত্যু হচ্ছে। সেখানে যেমন ভারতবর্ষের সরকারের ব্যর্থতা আছে, তেমনি পাকিস্তান সরকারেরও তাদেরও একই ব্যর্থতা। সুতরাং ওই যে শঙ্খ ঘোষের কবিতা ছিল না, যে দুই পারে দুই রুই কাতলার মারণী ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার, মৃত্যুতে মন্দি। তাহলে এখন আমাদের যেটা অবস্থা হয়েছে যে দুই পারে দুই রুই কাতলার মারণী ফন্দি চলছে, আর আমাদের বাঁচার আশায় হাত হাতিয়ার, আমাদের এখন মৃত্যুতে মন দিতে হবে। জনগণের অবস্থা তো তাই হয়ে দাঁড়িয়েছে। ঠিক। সুমিতা, অপারেশন সিন্দুর হলো, ওখানে কি অপারেশনের নাম দিয়েছে আমরা জানি না, পাকিস্তানের অপারেশনের কোনো নাম আছে একটা। সেই অপারেশন, দুই দেশের অপারেশন চলছে, এবং দুই দেশ অপারেশন করতে করতে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প তার এক্স বা টুইটারে তিনি বলছেন, সারা রাত ধরে দুই দেশের হাই প্রোফাইল দায়িত্বশীল মানুষের সঙ্গে কথা বলেই বোঝানো গেছে যে এখনই তোমাদের যুদ্ধ বন্ধ করা দরকার। তারা এই প্রস্তাব মেনে নিয়েছে, সিজ ফায়ার মেনে নিয়েছে। এই জন্য আমেরিকার পক্ষ থেকে দুই দেশকে ধন্যবাদ জানানো হচ্ছে। আপনার তো মনে আছে যে সিমলা চুক্তি যখন হয়, তখন পরিষ্কার করে বলা হয়েছিল যে ভারত পাকিস্তানের আভ্যন্তরীণ কোন ধরনের বিষয়ে বাইরের কোন রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। আবার ডোনাল্ড ট্রাম্প সেই সময় ঘোষণা করছেন, যদি আভ্যন্তরীণ কোনো গন্ডগোল থাকে তাহলে তৃতীয় কোনো দেশে সেখানে মধ্যস্থতা করা হবে। আমরা দেখলাম সিজফায়ার হয়ে গেল, যুদ্ধ বিরতি হয়ে গেল, তারপরের দিন পাকিস্তান একটু ছোড়াছুড়ি করেছে ইত্যাদি, কিন্তু ঘোষণাটা তো করেছে আমেরিকা। ভারত একটি সার্বভৌম দেশ কি? পাকিস্তান কি একটি সার্বভৌম দেশ? তাহলে যদি তারা সার্বভৌম দেশ হয়, ডোনাল্ড ট্রাম্প কি করে এই দুটো দেশের মধ্যে মধ্যস্থতা করে সিজফায়ার সিজফায়ারটা তৈরি করলো, যে অর্থাৎ যুদ্ধ বন্ধ বিরতি, এইটা তৈরি করলো পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধবাজ যে দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বেশি যুদ্ধ সারা পৃথিবীতে করেছে হচ্ছে আমেরিকা, এবং সেই আমেরিকা যুদ্ধবাজি যে দেশ, তারা আজকে যুদ্ধের বিরতির মধ্যস্থতা করছে, যুদ্ধবিরতির জন্য। আমার নিজের একটা ধারণা যে এই যুদ্ধ খেলা যেটাকে আমরা বলছি, এই যুদ্ধের পরিবেশ একটা তৈরি করা, সেটার পেছনেও ডোনাল্ড ট্রাম্পের হাত আছে। একদম যুদ্ধ বাঁধানোর জন্য, আমাদের যুদ্ধ বন্ধ করার জন্য দুটোতেই ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে। আসলে আপনি একটু অর্থনৈতিক জায়গা থেকে আমরা যদি দেখি এটাকে, তাহলে দেখব যে পাকিস্তান পুরোপুরি কিছুটা চীনের উপরে নির্ভরশীল। এমনকি সামরিক অস্ত্র তারা যে এনেছে, বিশেষ করে নাকি রাফায়েল বিমান খুব একটা কাজ করেনি, অনেকগুলো নাকি নামিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি পড়ছিলাম প্রশান্ত ভূষণ এই কথা বলছে। সেই স্ক্যামে আমরা যাচ্ছি না, সেটা নিয়ে খুব লড়াই হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব দূর করে যারা এটা নিয়ে তুলেছিল, রাহুল গান্ধী এবং অন্যান্যরা এটা যে তুলেছিল রাফায়েলটা নিয়ে, সেটা নিয়ে দূর এসব কিছু নয় বলে বন্ধ করে দিয়েছে মুখ তাদেরকে। এই রাফায়েল বিমান কিন্তু চীনের থেকে পাকিস্তান যে বিমান নিচ্ছে, বা যে বিমান প্রতিরক্ষার যে ব্যবস্থাটা নিচ্ছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু দেখা গেছে অনেক বেশি কার্যকরী। তো সেইখানে এখন চীনের সাথে
ট্রাম্প একটা আলোচনা চলছে, সেই আলোচনাটাকে আরো পোক্ত করার জন্য, সেইটাকে আরো নিজের স্বার্থে সেই জায়গাটাকে দাঁড় করানোর জন্য এইখানে ট্রাম্প চাপ দিল পাকিস্তানের উপরে, এমনকি একটা টোপও দিল যে তোমার কাছ থেকে IMF এর লোন তুমি পাবে $7 বিলিয়ন, এবং এখনকার মতন তুমি $1.1 বিলিয়ন নিয়ে নাও এক্ষুনি, যুদ্ধ বিরোধী হবার আগেই সেটা অ্যানাউন্স করে দেওয়া হলো। এবং অন্যদিকে ভারতের ওপরে অনেক চাপ আছে, ভারতের বিশেষ করে চাপ না। তাহলে তো সুমিতদা, এই যে যুদ্ধ পরিবেশ চলছে, সেটা ভিডিও গেম কিনা সে সবাই দেখেছে। পরিবেশ একটা তৈরি করা হয়েছে, গিমিক একটা তৈরি করা হয়েছে, নাটক একটা তৈরি করা হয়েছে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, তারপরে যুদ্ধ তৈরি করা হলো। ঠিক সেই রকম সময়ে IMF থেকে এত টাকা পাকিস্তানকে স্যাংশন করাটা কি একটা চাপ হয়ে গেল না ভারতের পক্ষে? বিরাট চাপ হলো ভারতের পক্ষে, হলো পাকিস্তানের পক্ষেও চাপ। IMF এর ইয়েতে পাকিস্তানের সাধারণ জনতার খুব একটা উন্নতি হবে বলে মনে হয় না, কিন্তু এটা তার কাছে দেনা ধার ইত্যাদি পৃথিবীর চেপে গেল, সেই দেনাটা চেপে যাচ্ছে। সুতরাং কারুরই সেভাবে আমাদের দিক থেকে দেখতে গেলে মানুষের কোনো উন্নতি কিছু দু দেশের পক্ষেই হবে না। এইটাতে যেটা হলো, কিছু বিমান, কিছু অস্ত্র, এইগুলো একে অপরকে বিক্রি করার জন্য এই চাপটা হলো। বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা, যে ব্যবস্থাতে আজকে চীনও কিছুটা জড়িত, এই চীন কিন্তু প্রথম থেকেই পাকিস্তানকে সমর্থন দিয়ে এসেছে, এবং সেটা হচ্ছে বড় ব্যাপার যে চীনকে আটকাতে গেলে, চীনের আজকে একটা ট্রেড ওয়ার, বাণিজ্য যুদ্ধ চলছে আমেরিকার সাথে। এই বাণিজ্য যুদ্ধের মধ্যে চীনকে যদি আটকাতে হয়, যদিও তার সাথে আমি কথাবার্তা বলছি, কারণ আমার আর উপায় নেই, সেই আমেরিকার আজকে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু যদি বাণিজ্য যুদ্ধ হয় সেইখানে কিন্তু পাকিস্তান চীনের পক্ষে সুবিধাজনক হয়ে যাচ্ছে। পাকিস্তানের সমর্থন দিয়ে চীন কিন্তু পাকিস্তান যদি চীনের পক্ষে হয়ে যায় তাহলে কিন্তু এটা রয়েছে। সুতরাং সে ভারতের ওপরে উল্টো দিক থেকে চাপ দিতে শুরু করলো, পাকিস্তানের ওপরেও নানান রকমের চাপ দিল, নানান রকমের টোপ ফেলা হলো। এবং ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ আমার যেটা মনে হয় যে আমেরিকার সুপ্রিম কোর্টে আদানির যে কেসটা চলছে, সেটা মোদির সবচেয়ে প্রিয় বন্ধু। আমি সেইখানেই আসবো, শঙ্করের কাছে সেটাই আসবো যে ডোনাল্ড ট্রাম্প টুইট করার পরে, এক্সে টুইট করার পরে আমরা ভাবছিলাম যে দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে একটা জবাব আসবে। জবাব এলো কালকে 12 তারিখে জবাব এলো, কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো ভারতবর্ষের মানুষ এই সমস্ত সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, সে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন তিনি তো সরাসরি ওই দুই মিলিটারি যে প্রবক্তা এবং ভারতের নিরাপত্তার জন্য যিনি দায়িত্বে আছেন, সে বিক্রম মিশ্রি, সেই বিক্রম মিশ্রি যা যা তারা ইয়ে করেছেন, তার বাইরে তো কিছুই বললেন না। ডোনাল্ড ট্রাম্পের টুইটারের কথা বললেন না, এড়িয়ে গেলেন, বললেন যে পাকিস্তানের চাপে এই মধ্যস্থতা হয়েছে। এটা কত বড় অপদার্থ হলে একটা প্রধানমন্ত্রীর কাছে দেশ যা জানতে চাইছে, প্রধানমন্ত্রী সেটা জানাতে পারছে না। শঙ্কর, এই আগেও যে আমরা কথাটা বলছিলাম, যেহেতু অনেক প্রশ্নের কোনো উত্তর নেই, সদুত্তর নেই, ফলত গোটা ব্যাপারটাই যেহেতু ধোঁয়াশাচ্ছন্ন, ফলত সেখান থেকে মানুষের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা থেকে মানুষকে হটানোর জন্যই তো এই যুদ্ধ আয়োজন। এটা একটা দিক। সুতরাং সেই প্রশ্নের উত্তর তো তার কাছে থাকবে না। তিনি কি মুখে এটা বলবেন, সেটা হচ্ছে যে ট্রাম্পের নির্দেশে আমরা চলছি, এ কথাটা কি তিনি নিজ মুখে বলতে পারবেন? তিনি তো সবসময় 56 ইঞ্চির বড়াই করেন, বিরাট তার সাহস, বিশ্বগুরু হয়ে তিনি বসে আছেন বলে তিনি নিজেকে দাবি করেন।
কিন্তু আমরা অতীতেও দেখেছি যে ট্রাম্পের কাছে নতজানু হয়ে তিনি বসেছিলেন। ট্রাম্প তাকে ধমকে ধমকে কথা বলে সেখানে হচ্ছে যে মেনে নেবে কিনা বলো, এবং শুল্ক চাপানো হয়েছিল ভারতের ওপর। এবং যেটা হয় সেটা হচ্ছে যে ভারতীয়দের এই যে ডিপোর্টেশন করা হয়, যে ভারতে যে ফেরত পাঠানো হয়, যে তাদের মতে যে অবৈধ ভারতীয়রা যারা আমেরিকায় ছিল তাদের হাত পা বেঁধে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং এই ধরনের সেখানে একটা প্রতিবাদও যিনি করতে পারেননি, ট্রাম্পের মুখে একটা জবাব দিতে পারেননি, তিনি কিভাবে এটা বলবেন? সেটা হচ্ছে যে ট্রাম্পের নির্দেশে আমরা চলছি, ট্রাম্প যুদ্ধ লাগাতে বলছে, আমরা যুদ্ধ লাগাচ্ছি, তার অস্ত্র বিক্রি হচ্ছে, একেবারে তাই, তার অস্ত্র বিক্রি হচ্ছে, তার লোন তো একটা আজকের দিনে ঋণ পুঁজি একটা বড় পরিষ্কার করে। এর আগে আমরা দেখেছি যে এর আগে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলছে যে $1 মিলিয়ন আমার মিত্র নরেন্দ্র মোদীকে আমি দিয়েছি। অর্থাৎ নরেন্দ্র মোদী যে ট্রাম্পের কাছ থেকে টাকা নিয়ে ভারত রাষ্ট্র পরিচালনা করছে সেটাই তো বলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এবারে নরেন্দ্র মোদী কি বলবেন? নরেন্দ্র মোদী তো এই কথাগুলো বলতে পারেন না। সুতরাং তিনি এবারে আকাশ কুসুম কথা বলছেন। তিনি বলছেন সেটা হচ্ছে যে পাকিস্তান, গল্প শোনাচ্ছে যে পাকিস্তান আতঙ্কগ্রস্ত হয়ে সবার কাছে গেছিল ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, সে যা বলছেন বলুন, কিন্তু কাজের কথাটা কি সেটা তো বলতে হবে মানুষ। একদম, আমি ধরে নিলাম যে তারা সীমান্ত পেরিয়ে এসছে, তারা তো বলছেন যে তারা পাকিস্তান পাঠিয়েছে, সীমান্ত পেরিয়ে এসে এখানে মানুষকে হত্যা করেছে, করে আবার তারা হাওয়ায় মিলিয়ে গেছে, তারা পাকিস্তানে ফেরত চলে গেছে। তাহলে সে যখন আমার দেশের মাটিতে এলো, তাকে তখন আমি গ্রেপ্তার করতে পারলাম না, তাকে প্রতিরোধ করতে পারলাম না, তাকে আটকাতে পারলাম না। সে 300 কিলোমিটার এলো, 300 কিলোমিটার চলে গেল। সে যখন পাকিস্তানের ভেতর ঢুকে গেল, তখন আমি পাকিস্তানের ভেতরে গিয়ে তখন আমি মেজার করছি যে ওইখানে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি গুড়িয়ে দিয়ে। এইগুলো কি ছেলে ভোলানোর কথা নয়? সুতরাং এই ছেলে ভোলানোর কথা যে প্রধানমন্ত্রী মানুষের কাছে প্রত্যেকদিন বলে যাচ্ছেন, তার কাছ থেকে আর বেশি কি আমরা আশা করতে পারি? ঠিক। সুমিত দা, প্রধানমন্ত্রী কালকে একেবারে মেড়মেড়ে জোলো পান্তা ভাতের মতো একটা রিয়াকশন করেছেন। তাতে ভারতের মানুষ যে প্রশ্নগুলো উঠেছিল কোনো জবাবই তার মধ্যে নেই, অথচ দেখা গেল জবাবটা রয়েছে ঠিক 21 মিনিট আগে। ডোনাল্ড ট্রাম্প তার ওখানে পারিষদদের নিয়ে ঘিরে তিনি বক্তব্য রাখছেন। তিনি বললেন, দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলছে, ফায়ারিং চলছে এপাশ থেকে ওপাশে, আমি পরিষ্কার করে বলে দিয়েছি স্টপ ইট। 3বার বলেছেন স্টপ ইট, না হলে কি করব, না হলে তোমাদের ব্যবসা বন্ধ করে দেবো। এইটা ধমকি পরিষ্কার নরেন্দ্র মোদী দেওয়ার আগেই 21 মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প দিয়েছে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই ধমকির জবাব ভারতের পক্ষ থেকে দিতে পারলো না। ইন্দিরা গান্ধী তো দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে ভারতের রাষ্ট্রকে কোনো দাদা ধমকি দিয়ে আটকাতে পারবে না, আমরা আমাদের নীতির পথে চলবো। মোদী পারলেন না কেন? আসলে ইন্দিরা গান্ধীর সময়ে একটা যুদ্ধ চলছিল, সেটা হচ্ছে যে ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার। আর আজকে সোভিয়েত ইউনিয়ন সেটা ভেঙে পড়ার ফলে ইন্দিরা গান্ধীর ভরসা ছিল ইন্ডো সোভিয়েত ট্রিটি করে ইন্ডিয়ার সাথে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন সেই সময় যদিও সেটা প্রবল শক্তিশালী দুটো পক্ষ যুদ্ধ হচ্ছে, সেই কোল্ড ওয়ারের একটা পক্ষের সাথে যাওয়া বা আরেকটা পক্ষে এমনকি নিরপেক্ষ থাকা, সেটা পৃথিবীতে যুদ্ধের জায়গা নয়। কিন্তু আজকে যে মুহূর্তে আপনি দেখবেন এই যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যখন কোল্ড ওয়ারটা থেমে গেল, আগে ভয় দেখানো হতো যে কমিউনিজমের ভয়, কমিউনিস্টদের ভয়, সোভিয়েত ইউনিয়নের ভয়, এরা এই করছে অমুক করছে, এই জুজুটা ছিল, কিন্তু সেই জুজুটা নেই আমেরিকার পক্ষে। সুতরাং তখন থেকে শুরু হলো ওই 9/11/2001 সালে এই টুইন টাওয়ারের উপর আক্রমণ করার পরেও সেটাও কি নিজের মতন করে নিয়েছিল কিনা সেইখান থেকে আমরা জানি না, কিন্তু অনেক প্রশ্ন আছে সেটা সম্পর্কেও। সেইখান থেকে কিন্তু
শুরু হয়ে গেল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। আজকে পুঁজিবাদী ব্যবস্থাটা, বিশ্ব ব্যবস্থা খুব সংকটে পড়েছে, ভয়ানক সংকট। এই সংকটে একমাত্র মুক্তি হচ্ছে যুদ্ধ বাঁধানো, আবার যুদ্ধ বাঁধালে আরো বড় সংকটের মধ্যে গিয়ে পড়ে। সুতরাং সেখান থেকে বেরোতে গিয়ে আবার তারা আপোষ করে বলে যুদ্ধবিরতি। এই যে পরিস্থিতি হয়েছে, এটাতে কিন্তু মানে পুঁজিবাদী রাষ্ট্রগুলো, পুঁজিবাদী যে ব্যবস্থা, তাদের যারা কর্ণধার, সেইখানে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বড়, সেই জায়গাটাতে কিন্তু তাদের অবস্থা খুব মানে হাস্যকর ব্যাপার দাঁড়িয়েছে। তারা আজকে বলছে যুদ্ধ চাই, তারাই যুদ্ধ বাঁধাচ্ছে, আবার আরেক জায়গায় গিয়ে তারা যুদ্ধ বন্ধ করছে। এটা খুব মানে অদ্ভুত পরিস্থিতি, শঙ্কর। অদ্ভুত ভাবে ভারতের যারা বুদ্ধিজীবী মানুষ, যারা প্রগতিশীল মানুষ, তারা জানে যে যুদ্ধ কি পরিণতি ডেকে আনতে পারে। যে সমস্ত কারণে এই সন্ত্রাসবাদটাকে রোখা গেল না, এতগুলো মানুষ চলে গেল, যুদ্ধ খেলতে গিয়েও দেখা গেল এত মানুষ চলে গেল, অর্থাৎ 26টির পরিবর্তে সেই সংখ্যাটা বেড়ে গেল, বেশি বেড়ে গেল। যারা প্রশ্ন করছে যে মন্ত্রী তোমার কাপড় কোথায়, প্রধানমন্ত্রী তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তুমি পালন করতে পারছো না কেন, যারা প্রশ্ন করছে তারাই হয়ে যাচ্ছে দেশদ্রোহী। তাদের দেশদ্রোহী বলে তাদের উপরে হুলিগানরা আক্রমণ শুরু করে দিয়েছে। এটাকে কি বলবে শঙ্কর? আসলে ইতিহাসে চিরকাল এমনটাই হয়েছে যে যারা প্রকৃত অর্থেই দেশের স্বার্থের কথা বলেছে, দেশের মানুষের স্বার্থের কথা বলেছে, তাদেরকে দেশ বিরোধী বলে চিহ্নিত করা হয়েছে, দেশদ্রোহী বলে চিহ্নিত করা হয়েছে। আর যারা প্রকৃত দেশদ্রোহী, যারা দেশের মানুষের হত্যার জন্য দায়ী, দেশের মানুষের যে সম্পদ, সেই সম্পদ হারানোর জন্য দায়ী, সম্পদের যে ক্ষতি তার জন্য দায়ী, সার্বভৌমত্ব, আমাদের দেশের সার্বভৌমত্ব যারা বিসর্জন দিচ্ছে বিদেশিদের কাছে, ট্রাম্পের কথায় যারা নাচছে, ট্রাম্পের কথায় উঠছে এবং বসছে, তাদের এতটুকু লজ্জাবোধ নেই যে আমেরিকা ডিক্টেট করে দিচ্ছে ভারতকে যে এখন এই করো, এখন তাই করো। তোমার যদি যুদ্ধবিরতি করতে হতো, তাহলে সেই যুদ্ধবিরতি তুমি কেন সিদ্ধান্ত নিতে পারলে না? তুমি আর পাকিস্তান, ভারত এবং পাকিস্তান দুটি পড়োশি দেশের সরকার, তাই তো এগ্রিমেন্ট হয়েছিল, তাই তোমরা কেন সিদ্ধান্ত নিতে পারলে? সিমলা চুক্তিতে সেটাই হয়েছে। তোমরা দুজন সিদ্ধান্ত যদি নিতে, তাহলে আমেরিকা এভাবে নাক গলাতে পারতো না। ঠিক। তাহলে তোমরা তোমাদের সার্বভৌমত্ব বিসর্জন দিলে, দুটো রাষ্ট্রই দেখুন তাদের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে, ভারত একেবারে তাই, আমেরিকার পায়ে লুটিয়ে গেছে। তাহলে এই যারা এটা সব থেকে বড় এবং দেশদ্রোহিতা নয়, দেশের সার্বভৌমত্ব যারা বিদেশিদের পায়ে লুটিয়ে দেয় তারা দেশদ্রোহী নয়, তারা সব থেকে বড় দেশদ্রোহ এটা নয়। সুতরাং এখন তারা হয়ে গেছে দেশপ্রেমিক। প্রচারে কি না হয়, আজকে যদি আপনার হাতে মিডিয়া থাকে, আজকে যদি আপনার আপনি তো দেখলেন যে এবারে যুদ্ধে কিরকম ভাবে ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়া প্রত্যেকে কি ধরনের নির্লজ্জ ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে সেটা দেখা গেছে। একেবারে তাই। ফিলাডেলফিয়াতে বিমান ক্র্যাশ করেছে, তার ছবি ব্যবহার করছে এবিপি আনন্দ। হ্যাঁ, করাচি দখল হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ইসলামাবাদ ফল করেছে, তো এই সমস্ত এই যে মিডিয়া দিয়ে, প্রচার দিয়ে, মানে আপনি একটা যারা দেশদ্রোহী, প্রকৃত অর্থে দেশদ্রোহী, তাকে আপনি দেশপ্রেমিক বানাচ্ছেন। আর যারা দেশপ্রেমিক, সত্যিকারের দেশপ্রেমিক, যারা দেশের স্বার্থের কথা বলছে, দেশের মানুষের স্বার্থের কথা বলছে, তাদেরকে আপনি দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন। এই ঘটনা তো চিরকাল ঘটেছে, এটা আজকে তো নতুন কিছু ব্যাপার নয়, চিরকাল ঘটেছে। কিন্তু সত্য তো সত্যই, একদম সে তো মাথা তুলে দাঁড়াবে। একদম, তাকে আপনি শত চেষ্টা করেও, শত টাকা দিয়েও, শত চ্যানেল দিয়েও, শত প্রচার দিয়েও তাকে তো আপনি আটকাতে পারবেন না। একেবারে। আমি সুমিতদার কাছে আসি। সুমিতদা, মিডিয়ার কাছ থেকে জবাব পাওয়া যাচ্ছে না, ভারতের প্রধানমন্ত্রী জবাব দিলেন না। যিনি প্রকৃতপক্ষে সিজ ফায়ারটাকে ঘোষণা করলেন, সেই মানে প্রতিরক্ষা মানে যিনি দপ্তরের মানুষ, সেই মানুষটাকে দেশদ্রোহী হিসাবে এইখানকার কিছু হুলিগান তাদের চিহ্নিত করেছে।
বাধ্য হয়ে কলকাতার নাগরিক সমাজ প্রশ্নগুলোকে তোলার জন্য বুদ্ধের জন্মদিনে একটা শান্তি মিছিল করেছিল কলকাতায়। আমরা দেখতে পেলাম যে এই শান্তি মিছিল থেকে তারা প্রশ্ন তুলতে চেয়েছিল যে প্রধানমন্ত্রী তোমার কাছ থেকে জানতে চাই, এতগুলো প্রশ্ন আছে। সেই শান্তি মিছিলে আপনি ছিলেন, কিভাবে সেই শান্তি মিছিলটাকে একেবারে কালি ছিটিয়েছে এবং কিভাবে পুলিশ এই সন্ত্রাস মোবিল ছিটিয়েছে, হ্যাঁ, এবং কিভাবে সেই সন্ত্রাস তৈরি করেছে পুলিশ। এই একটা যুদ্ধের বিরুদ্ধে শান্তির জন্য একটা মিছিল, সেই মিছিল করতে দিল না। এর থেকে গণতন্ত্রের হত্যা কি হতে পারে সমিতদা? আমার তো জানা নেই। গণতন্ত্র অনেকেই বলছে, এখানে রাষ্ট্রপ্রধানরা বলে সব জায়গায় নিজের দেশে তারা গণতন্ত্র ডেকেছে, অত্যন্ত ডিক্টেটোরিয়াল ভাবে দেশটাকে চালানো হয়, অথচ বলে গণতন্ত্র। এই হচ্ছে সেই জন্য গণতন্ত্র সম্পর্কে আজকাল আমরা বললে হাস্যকর ব্যাপার হয়ে গেছে গণতন্ত্র শব্দটা, কিন্তু চলছে। কালকে যেটা ঘটেছে সেটাও একটা গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যে অধিকার আমাদের সকলের আছে, মৌলিক অধিকার, মত প্রকাশের অধিকার, মিছিল করার অধিকার। একদম এই জায়গাটাতে আমাদের আসলে এখানে একটা যে রাজ্য সরকার, তাদের বিরোধী দল অর্থাৎ বিজেপি, তাদের কিছু লোক, একজন লোক কিছু গুন্ডাদের নিয়ে এসে এই রাষ্ট্রদ্রোহীদের, দেশদ্রোহীদের আমরা থামাবো বলে সেখানে গিয়ে মোবাইল ছুড়লো, পুলিশের সামনেই এসব ঘটলো। পুলিশ দাঁড়িয়ে দেখলো, তারপরে তাদেরকে অ্যারেস্ট করার নাম করে ধরে নিয়ে চলে গেল। আর অ্যারেস্ট করলো আপনাদের, তারপর তাদেরকে নিয়ে গেল, তারপর তাদেরকে সরিয়ে দেওয়া হলো ওখান দিয়ে। এবার আপনাদের উপরে পুলিশ ঝাঁপিয়ে পড়ে বললো যে না, তো আপনারাও মিছিল করতে পারবেন না, যে মিছিল করার চেষ্টা করলে হবে, এখানে যারা থাকবেন তাদেরকে সবাই বাস ডেকে নিয়ে আসা হলো, একদম দুখানা বাস এবং একটা পুলিশ ভ্যান, তাতে যত লোককে পারলো টেনে হিঁচড়ে বয়স্ক মানুষ সকলকে মিলে তুলে দেওয়া হলো ওর মধ্যে, নিয়ে গিয়ে তারা লালবাজারে। কিন্তু তাদের শেষ পর্যন্ত লালবাজার থেকে ছেড়ে দিতে হলো রাত্রি 10টার সময়, 9:30 নাগাদ তাদেরকে সকলকে ছেড়ে দিতে হলো। এবং সেই লালবাজারে অত রাত্রি রাধাবাজার স্ট্রিটে, লালবাজারের পেছন দিকটায়, সেইখানে প্রায় 100-200 মানুষ এসে জড়ো হয়েছে এবং সেইখানে তারা স্লোগান তুলেছে, ইনকিলাব জিন্দাবাদ, এবং লাল ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছে, এবং লাল সেলাম, লাল ফ্ল্যাগ ইত্যাদি উড়িয়েছে। সুতরাং এই সমস্ত খেলা খেলে এটা বন্ধ করা যাবে না। এবং সেখান থেকেই যারা লালবাজারের ভেতরে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যারা এই মিছিলের আয়োজন করেছিলেন, তারা সেখান থেকে বললেন আমরা 2-3 দিনের মধ্যেই এই মিছিল আটকে দেওয়া হয়েছে, আমরা আবার করব। ঠিক 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 শঙ্কর, আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি ভারতবর্ষের বিশাল পদাধিকারী, বড় বড় মিলিটারি পদাধিকারী, তারা বারবার বলছেন, বয়ান দিয়ে বলছেন, যুদ্ধ ভিডিও গেম খেলা নয়, যুদ্ধ কি বিষয় সেটা আমরা ভালো করে জানি। যুদ্ধ সমাধান দিতে পারে না, যুদ্ধ পরিষ্কার অর্থে যে আর একটা যুদ্ধকে ডেকে আনে। তারা নিজেরাই বলছে এখানকার শুধুমাত্র বিজেপি নামক একটি দল, তারা এই যুদ্ধে তাদের গালাগালি করছে, স্বরাষ্ট্র দপ্তরকে গালাগালি করছে, ইভেন আজকে শুনলাম মোদি সাহেবকে গালাগালি করছে, ব্যাপকভাবে দেখি মোদি সাহেবকে তুলোধনা করছে ঘাটে পথে ফুটপাতে। অর্থাৎ এই যে যুদ্ধ জিগিরটা, এটা কি একটি রাজনৈতিক প্রপাগান্ডা ছিল, যে যুদ্ধ বাদিয়ে যেভাবে পুলওয়ামার যুদ্ধ বাদিয়ে রাষ্ট্র দখল করা গেছিল, একইভাবে পেহেলগাঁওতে 26টি লাশ দেখিয়ে আবার রাজনৈতিক ভাবে ফিরে আসা, সেটা রাজনৈতিক ভাবে তো এদের একবার তলানিতে চলে গেছে। সেটা কালকে বলেই দেওয়া হয়েছে, সেটা নরেন্দ্র মোদী নিজেই বলেছেন, এবং সেটা নানান সূত্রে, বিজেপির নানান সূত্রেই যেটা আসছে সেটা হচ্ছে যে তারা এখন এই যে যুদ্ধ হলো অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরের যে সাফল্য, সেইটা নিয়ে তারা এখন, বিজেপি এখন যেটা করবে সেটা হচ্ছে যে তারা সেটা সচেতনতা প্রচার করবে। তারা এখন তিরঙ্গা যাত্রা তারা এটা শুরু করেছে। কিন্তু এদের আগে তো পাকিস্তান বিজয় মিছিল করে দিয়েছে। ওই তো পাকিস্তান বিজয় মিছিল করেছে, যুদ্ধে আমরা জিতে গেছি, সবাই দায়ী করছে। ওদিকে পাকিস্তান সরকার, পাকিস্তান রাষ্ট্র তো আলাদা কিছু নয়, সেও তো একই, সে তার মতো করে বলছে যে আমরা জিতেছি, এরা
এদের মতো করে বলছে আমরা জিতেছি, ভারতও তাই বলছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে এখন এর যে রাজনৈতিক মুনাফা যার জন্য এটা করা, সেটা হচ্ছে রাজনৈতিক মুনাফা। একেবারে তাই। ট্রাম্পের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক মুনাফা, ট্রাম্পের কাছে বিষয়টা ছিল অর্থনৈতিক মুনাফা, আর নরেন্দ্র মোদীর কাছে বিষয়টা হচ্ছে রাজনৈতিক মুনাফা। এই দুটো একটা বিন্দুতে এসে মিলেছিল, সেখান থেকে যুদ্ধ তৈরি হয়েছিল। তো আজকে এখানে আমরা দেখছি সেটা হচ্ছে যে তারা মানুষকে নিয়ে খেলছেন, যে যুদ্ধ 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 একটা উন্মাদনা তৈরি করা হলো, মানুষকে পাগল করে দেওয়া হলো, করে দিয়ে এবারে যুদ্ধ থামিয়ে দিয়ে তারা এবারে এতে চলে যাচ্ছেন, রাজনীতিতে চলে যাচ্ছেন, রাজনৈতিক মুনাফায় নিয়ে যাচ্ছেন। কিন্তু এর মাঝখান দিয়ে যেটা হচ্ছে যে মানুষকে নিয়ে খেলা তো অত সহজ নয়। তো আপনি মানুষের মনে যখন পাশবিক প্রবৃত্তিগুলো জাগিয়ে তুলছেন, যুদ্ধকে কেন্দ্র করে, সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে, মানুষের মধ্যে যে অশুভ শক্তি আছে, যাকে জিঘাংসা যেটা আছে, গৌতম বুদ্ধ যেটাকে বারবার কাটেল করতে বলছেন, তাকে পরাস্ত করতে বলছেন এবং শুভ শক্তিকে জাগিয়ে তোলার কথা বলছেন। কালকে আমরা বুদ্ধের জন্মদিনে এটা দেখেছি, সেটা হচ্ছে যে মানুষের পাশবিক প্রবৃত্তিকে এখন এরা বাড়িয়ে তুলেছে। এবং এই যে পাশবিক প্রবৃত্তি, সেটা তো অনেক বেশি এক্সপেক্ট করে, অনেক বেশি পাশবিক কাজ এক্সপেক্ট করে হচ্ছে যে ভারত রাষ্ট্রের কাছ থেকে। কিন্তু ভারত রাষ্ট্র যেই সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারছে না, তাদের যে আশা আকাঙ্ক্ষা, পাশবিকতার যে আশা আকাঙ্ক্ষা তারা যতটা চাইছে, ততটা পরিমাণে তারা যখন নিজেরা পূরণ করতে পারছে না, তখন সেই যে জনরোষ, সেই জনরোষ তাদের দিকে যাচ্ছে। সুতরাং আপনি একটা হুলিগান অংশ, একটা সমাজ বিরোধী, একটা রুচিহীন, শিক্ষাহীন একটা গোষ্ঠী আপনি তৈরি করছেন, যারা সবসময় যুদ্ধ 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 করছে। সাধারণ মানুষের মধ্যেও আমি দেখেছি, সাধারণ মানুষের ভেতরেও তো শুভ অশুভ শক্তি আছে, অবশ্যই। তো সেখানেও এই যে বিজেপি নামক দলটি এবং ভারতবর্ষের অন্যান্য দলগুলো এর থেকে কম কিছু নয়, এবং এদের যে সরকার, এরা সবসময় মানুষের ভেতরকার এই অশুভ শক্তিটাকে জাগিয়ে তুলতে চায়, তার উপর নির্ভর করতে চায়, তাই তো? শাস্ত্রে বলেছে তো, সেটা হচ্ছে যে ভ্রমরা মধু মিঞ্চন্তি আর ব্রণ মিঞ্চন্তি মক্ষিকা, সজ্জন গুণ মিঞ্চন্তি দোষ মিঞ্চন্তি বর্বরা। তাহলে বর্বর শক্তি সবসময় তো ওই মানুষের ভেতরকার পাশবিক প্রবৃত্তিগুলোর উপর নির্ভর করে। ঠিক ঠিক। সুতরাং বর্বর শক্তি তাকে জাগিয়ে তুলেছে। এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন তুমি জাগিয়ে তুলছো, এই অশুভ শক্তি, এই দৈত্যকে যে জাগিয়ে তুলছো, সুতরাং সেটা তো একদিন তোমার বিরুদ্ধেই চলে যাচ্ছে, তোমার বিরুদ্ধেই ঘুরে যাচ্ছে, আজকে তাই ঘুরে যাবে, বুমেরাং হয়ে যাচ্ছে, আজকে তাই হচ্ছে। একদম একদম। সুমিতা খুব সুন্দর জায়গায় এসেছে। মানুষ যুদ্ধ চায় না, আপনি আগেই বলেছিলেন, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না। আমরা দেখেছি এটা। গতকাল বুদ্ধের জন্মদিন ছিল। বুদ্ধ এরকম একটি সংঘাতময় দুটো দেশের মাঝখানে দাঁড়িয়ে এই যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধ কতটা মানে ধ্বংসাত্মক হতে পারে, রাজনৈতিকভাবে ধ্বংসাত্মক হতে পারে, সামাজিকভাবে ধ্বংসাত্মক হতে পারে, অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক হতে পারে, তার বর্ণনা বুদ্ধ করেছিলেন। কিন্তু কালকে আপনারা সেই স্মৃতিকে জাগরিত করার জন্য যে মিছিল করলেন, সেখানেও দেখা গেল দেশদ্রোহী হিসাবে আপনাদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তানের দালাল। কি কাণ্ড! একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সরাসরি একটি মিডিয়া, আমি নাম বলতে চাই না ওদের, তারা বলছে আপনারা কি পাকিস্তানের দালাল। কি বলবেন এই সমস্ত মিডিয়াগুলোকে? এর টাকা পাওয়ার জন্য যা খুশি তাই বলবে। হ্যাঁ, মিডিয়া গুলো তো আজকে চালায় ভারতবর্ষে, যে নিউজ মিডিয়া যেগুলো আছে, নিউজ চ্যানেলস যেগুলো রয়েছে, সেগুলো প্রায় সবকটাই হচ্ছে আম্বানিদের হাতে। এবং সেই আম্বানিরা কিভাবে ব্যবসা করা শুরু করেছে, তারা এই জন্য কপিরাইট চেয়েছে, এই অপারেশন সিঁদুর এইটার উপরে তারা কপিরাইট চেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। আপনি দেখেছেন যে কাশ্মীরে সবচেয়ে বেশি যখন মানুষ যখন খুব প্যানিকি হয়েছে, মানে পেহেলগাঁও, অর্থাৎ সিঁদুর নিয়ে ব্যবসা করতে চাইছে আম্বানি সিঁদুরকে নিয়ে ব্যবসা করতে চাইছে, সেই সময় যখন পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে 22শে এপ্রিল, তার আশেপাশে সঙ্গে সঙ্গে কিন্তু এয়ারফেয়ারের দাম সাংঘাতিক বেড়ে গেছে।
এই সময় সব চতুর্দিকে সমস্ত কিছুই এই ব্যবসাকে কেন্দ্র করেই হয়, যুদ্ধটা কেন্দ্র করে হয়, ব্যবসাকে কেন্দ্র করেই। কিন্তু একটা কথা তারা ভুলে যায়, যারা যুদ্ধবাজ তারা যুদ্ধের কথাটা, এই জিনিসটা ভুলে যায় যে যুদ্ধে কেউ জেতে না, কেউ হারে না। একেবারে তাই। একমাত্র জায়গা যেটার কথা শঙ্কর বলল, যে এই যে যুদ্ধটা, যে পাশবিক প্রবৃত্তি মানুষের মধ্যে তৈরি করেছো তোমরাই, এইটা কিন্তু বুমেরাং হয়ে যাবে তোমার উপরে। ঠিক জার্মানিতে বা ইটালিতে, যে ইউরোপে, সারা ইউরোপে যে 30-এর দশক 40-এর দশকের প্রথমার্ধে যে ব্যাপারগুলো ঘটেছিল, আজকে আমি তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এইখানে যে এই পাশবিক জায়গাটা, এইটাকে তুমি জাগিয়ে তুলেছো, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছো, এইটা কিন্তু শেষ পর্যন্ত জনযুদ্ধেও পরিণত হয়ে যেতে পারে। যুদ্ধের বাসনাটাকে জনযুদ্ধের পরিবেশ, যেখানে এই যারা যুদ্ধবাজ, এই তাদেরকে একেবারে নির্মূল করে দেওয়া হবে। ঠিক 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 ঠিক। এর আগে আপনি বলেছিলেন, শঙ্করও বলেছিল একইভাবে, যে যুদ্ধ করে শেষ পর্যন্ত যারা যুদ্ধে যায় তারা বিলুপ্ত হয়ে যায়, তারা ধ্বংস অনিবার্য। সেটাই শঙ্কর আজকে বললেন, যে ফ্রাঙ্কেনস্টাইন বুমেরাং হয়ে যুদ্ধবাজদের পেছনেই তাড়া করে এবং যুদ্ধবাজদের নির্মূল করে দেয়। প্রিয় দর্শক, আপনারা আজকে যে আলোচনা শুনলেন, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সরকার দুটো দেশই একেবারে ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষের মানুষের মধ্যে এই যে সন্ত্রাসবাদী হামলা নিয়ে যে সমস্ত প্রশ্ন ছিল, দুটো দেশের অপদার্থ সরকার তার উত্তর দিতে পারেনি। তারা এই যুদ্ধের মধ্যে দিয়ে, যুদ্ধ খেলার মধ্যে দিয়ে তারা রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ খেলাটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। কখনো সেটা অর্থনৈতিকভাবে, কখনো সেটা রাজনৈতিকভাবে দেশের মানুষকে একেবারে বোকা বানিয়ে, দুটো দেশের মানুষকে যেভাবে বোকা বানিয়ে এই যুদ্ধ খেলাটি চলছে, সেটা বুমেরাং হয়ে ফিরে আসতে বাধ্য। আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি এবং আমাদের দুই আলোচক শঙ্কর এবং সুমিত দাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।